আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এদিকে সকাল সকাল ভাবি আদা দিয়ে চা দিয়েছেন আমাকে পান করার জন্য, যেহেতু বাংলাদেশে আসার পর থেকেই আমার গলাটা ভেঙে আছে, ঠিকও হচ্ছে না, আর গলার আওয়াজটা এত বাজে শোনাচ্ছে, মানে আমার কাছে বিশেষ করে। তো আমি সবাইকে বলছিলাম বাংলাদেশে আসার পর থেকে আমার রিয়েল ভয়েসটাই কেউ এখন পর্যন্ত শুনেননি। তো আদা দিয়ে চা পান করছি কন্টিনিউ, তারপরও কেন জানি গলাটা মানে ভালো হচ্ছে না। আমার এটাই হয়, বাংলাদেশে যখনই আসি আমার গলা ভাঙে, ঠান্ডা লাগে। তো আজকে কয়দিন থেকেই এই অবস্থা। যাই হোক, দেখা যাক। খুব চাচ্ছিলাম যে আমার বোনের আগদের আগে যাতে আমার গলাটা ঠিক হয়ে যায়। জানি না কি হবে, বাট চেষ্টা করি। আমার এই বাংলাদেশে আসার পর থেকেই ঘরে বসতে চায় না, স্পেশালি মৌলভীবাজারে আসার পর থেকে। কারণ বাইরে বের হলে হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুও দেখতে পারে। তো ওকে ঘরে রাখা খুবই হার্ড। তো প্রায় ওকে নিয়ে আমরা উঠানে বের হই। তো এখনও আইয়ুবকে নিয়ে উঠানে বের হলাম। তো এদিকে দেখি যে বড় একটা বট গাছ কয়েকজন লোক মিলে কাটছেন। তো ভালোই হয়েছে, আসলে বাড়ির মধ্যে বট গাছ কেন জানি আমার ভালো লাগে না। তো এখানে হাঁস, মুরগি, ছাগল এগুলো দেখে তো আইয়ুব মাশাআল্লাহ অনেক খুশি। তো বাংলাদেশে এসেছি, বাচ্চারা অবশ্য একটু দুষ্টামি করছে, বাট ঠিক আছে, সবসময় তো ওরা এত খোলামেলা পরিবেশ পায় না। আর এই যে হাতের কাছেই হাঁস, মুরগি এগুলো তো ওরা দেখতেও পায় না এতটা। মাঝে মধ্যে যখন ওদেরকে নিয়ে ফার্মে যাই তখনই দেখা যায় একদম কাছ থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো দেখতে পারে। তো আমাদের বাড়িতেই এখন সব কিছু আছে। আমার ওয়ারিদ আর আইয়ুব দুজনেই ছাগল অনেক পছন্দ করে। ছাগল দেখলেই ওরা ছাগলকে কুলে নিতে চায়, আদর করতে চায়, ছাগলকে খাবার দিবে, মানে কি করবে না করবে অস্থির হয়ে যায়। তো এদিকে আমাদের উঠানে দুইটা ছাগল ছানা এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করছিল। তো এগুলো দেখে আইয়ুব ওদের পেছনে পেছনে দৌড়াচ্ছিল। তো এদিকে আমার ছোট বোন ছাগলের বাচ্চা দুটোকে ঘরে নিয়ে এসেছে, যাতে করে ওয়ারিদ, আইয়ুব দুজনেই শান্তি মতো ছাগলের বাচ্চাদের সাথে আড্ডা দিতে পারে, খেলা করতে পারে। সো ছাগল ছানাগুলো এমনিতেই মেয়ে মেয়ে করছিল, এজন্য আমার আইয়ুব হাত দিয়ে কান বন্ধ করে রেখেছে, যাতে করে আওয়াজটা ওর কানের মধ্যে না যায়। তো যাই হোক, এদিকে আমরা রেডি হয়ে গেছি, একটু পরেই বের হব। আজকে আমাদের অনেক কাজ, যেহেতু 2 দিন পরেই আমার বোনের আগ, সো অনেক শপিং আছে আমাদের, সময় কম, কাজ অনেক বেশি। তো এদিকে আমাদের এক ভাবি এসে বলছিলেন ওনার বাসায় যাতে দুপুরে খাওয়া দাওয়া করি। সো আমি কোনোভাবেই চাচ্ছিলাম না ওনাকে কষ্ট দিতে, কিন্তু ভাবি তো মানে মানবেনই না। আসলে গ্রামের মানুষের মায়া মহব্বত অনেক বেশি থাকে, তো ভাবিকে না করতে পারিনি। তো এদিকে চলে এসেছি ভাবির ঘরে। তো যাই হোক, এদিকে ভাবির ঘরে চলে এসেছি, আমি সোজা কিচেনে চলে এসেছি। দেখছিলাম যে ওনারা কি করছেন। তো ভাবি আর ওনার মেয়ে মিলে খাবার দাবার রেডি করছেন। আমি বারবার ভাবিকে বলেছিলাম বেশি ঝামেলা যাতে না করেন, সত্যি কথা যেটা, আমি চাচ্ছিলাম না কষ্ট দিতে, কিন্তু ভাবি ওনার ভালোবাসা থেকে অনেক কিছু আয়োজন করেছেন। আর এই ভাবির হাতে রান্নাবান্না এত মজা, স্পেশালি শুটকি ভর্তা, মানে বেস্ট হয় আর কি। মাটির চুলায় রান্নাবান্নার স্বাদই আলাদা, এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আসলে ভালোবাসা, আন্তরিকতা যে জায়গায় থাকে সেই জায়গা সব কিছুই ভালো লাগে। আপনাদেরকে আজকে সকালের ঘটনাটা বলি। তো আমার আম্মা এই ভাবির সাথে গল্প করছিলেন যে আমার মেয়ে আসার বেশ কয়েকদিন হয়ে গেছে, এখন পর্যন্ত কচু খাওয়াতে পারিনি, যেহেতু আমি কচু খুবই পছন্দ করি। তো ভাবি এই কথা শোনার পরই উনি কচু এনে রান্না করে আমাকে খাওয়াচ্ছেন। মানে চিন্তা করুন কতটুকু ভালোবাসা থাকলে এই জিনিসটা করা যায়। মানে আফসোস কোনো কিছুতে রাখবেন না আর কি। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি। আসলে ভাবি হয়তো বা আমার ব্লগ দেখেন না, বাট অবভিয়াসলি আমি তখন ওনাকে থ্যাংক ইউ দিয়েছি, আর এখনও দিচ্ছি, যে এত মজার খাবার তৈরি করার জন্য, আমাকে খাওয়ানোর জন্য। এখন মনে হয় দুপুর 12টার মতো বাজে। এত সকালে যদিও আমরা দুপুরে খাবার খাই না, দুপুরের খাবার খেতে খেতে 2টা, 2:30, 3টা বেজে যায়। যেহেতু আজকে বাইরে যাব, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ব। সো এখানে আমার ছোট বোন, আম্মাও ছিলেন। খাওয়া দাওয়া শেষে সবার সাথে একটু সময় গল্প সল্প করে এখন চলে এসেছি আমাদের ঘরে। তো এখানে এসে দেখি যে আমার ভাবিরা নাস্তা টাস্তা বানাচ্ছেন, যেহেতু আগামী পরশুদিন আমার ছোট বোনের আক্ত। সো আগে থেকেই নাস্তা টাস্তার ঝামেলা যা আছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন। তো আমি আর সারাদিনের ভিডিও, মানে ঘরে কি কি করেছেন সবাই
আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমি এরপরেই বের হয়ে গিয়েছিলাম। আজকে অনেক কাজ, এত কাজ নিয়ে বের হচ্ছি, মানে মনে হলেই মাথা ঘুরছে। তো বের হব, এদিকে দেখি যে ছোট ছোট মাছ আনা হয়েছে, আর এই মাছগুলো এত সুন্দর ছিল মাশাআল্লাহ। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমি, ওয়ারিদ আর আমার ছোট বোন, আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি। আইয়ুবকে এখন নিয়ে আসিনি, আইয়ুবকে একটু পর আমার ভাইরা নিয়ে আসবে। আমার ওয়ারিদ 2 দিন থেকে বলছিল ওর হালকা হালকা পেটে ব্যথা। তো প্রথমে মনে করেছিলাম হয়তো খাবারে একটু উল্টাপাল্টা হয়েছে, সেই জন্য পেটে ব্যথা। দেখলাম যে না, একটু পরপরই কমপ্লেন করছে ওর পেটে ব্যথা। তো চিন্তা করলাম যে ওকে শিশু বিশেষজ্ঞ দেখাবো, ডাক্তার। তো ডাক্তার থেকে সিরিয়াল আনা হয়েছে, বিকাল 5টায় ওর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। হাতে একটু সময় আছে, তো ভাবলাম যে সব থেকে ঘুরে যাই, যেহেতু আজকে অনেক শপিং আমাদেরকে করতে হবে। 2 দিন পরেই আমার ছোট বোনের আক্ত, তো আমাদের কেনাকাটা আছে। আমার বোনের আগের দিন আমি চাচ্ছিলাম আমাদের পরিবারের ছোট বড় সব ছেলেরা যাতে সাদা পাঞ্জাবি পরে, তাই প্রথমে চলে এসেছি পাঞ্জাবি শপে। তো এখানে আসার পর আমি যেমন ডিজাইন চাচ্ছিলাম ওইরকম পাচ্ছিলাম না, কিন্তু সিমিলার কিছু ডিজাইন নিয়ে এসেছি, যেহেতু সময় হাতে একদম কম ছিল। আসলে এগুলো আগে থেকে প্রিপারেশন নিতে হয়, প্ল্যান করতে হয়, যেহেতু 2 দিনের মধ্যে আমাদেরকে সব কিছু করতে হচ্ছে। তাই অনেক কিছুই পছন্দ অনুযায়ী পাচ্ছিলাম না, যেমনটা যাচ্ছি ওইরকম হচ্ছিল না, তবুও চেষ্টা করে যাচ্ছি। আর আমার ছোট বোনের আক্তের অনুষ্ঠানটা 2 পরিবারের কাছের মানুষদেরকে নিয়ে একদম ঘরোয়াভাবে হচ্ছে, যেহেতু আমার ছোট বোনের হবু হাজবেন্ড দেশে নেই। টেলিফোনের মাধ্যমে 2 পরিবারের উপস্থিতিতে আক্তের অনুষ্ঠানটা সম্পন্ন হবে ইনশাল্লাহ। তাই ওইভাবে বড় করে অনুষ্ঠান করা হচ্ছে না, ও যখন দেশে আসবে তখন ইনশাল্লাহ সুন্দর করে অনুষ্ঠান হবে। তাই ঘরোয়াভাবে যতটুকু সুন্দর হয় ততটুকুই আর কি। তো এদিকে কয়েকটা পাঞ্জাবি বের করা হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। সাদা পাঞ্জাবি তো মনে হচ্ছিল সবগুলা ডিজাইনই এক, বাট আমি চাচ্ছিলাম গলায় যাতে একটু গোল্ডেন জরির কাজ থাকে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কোটিও ছিল। আমার ওয়ারিদ ওইদিকে বোর্ড হচ্ছিল, তো ওকে একটু সময় ফোন দিয়ে বিজি রাখার চেষ্টা করছিলাম। আসলে শপিং তাড়াহুড়া করে হয় না, আর যেহেতু আমি একটু ফাসি শপিংয়ের ক্ষেত্রে, মানে সব কিছু আমার পছন্দ হয় না, সেজন্য সময় একটু বেশি লাগে। তারপর তাড়াহুড়া করছিলাম, কারণ একটু পরেই আমাদেরকে ডাক্তারের চেম্বারে যেতে হবে, সময় হয়ে যাচ্ছে। আজকের ব্লগে আপনাদের সবার জন্য একটা সুখবর আছে, তাই কোনোভাবে আজকের ব্লগটা আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ব্লগটা দেখবেন ইনশাআল্লাহ। এরই মধ্যে বাচ্চাদের জন্য পাঞ্জাবি কেনা হয়ে গেছে। চিকেন কারি ডিজাইনের এই পাঞ্জাবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো সব বাচ্চারা এই ডিজাইনের পাঞ্জাবি পরেছে। তো এখন আমার ভাইদের জন্য পাঞ্জাবি দেখছিলাম। ভদ্রলোক বেশ কয়েকটা সাদা পাঞ্জাবি দেখিয়েছেন, আমার কাছে মনে হচ্ছিল সবগুলো সাদা পাঞ্জাবি ডিজাইন একই, কোনো তফাৎ দেখতে পাচ্ছিলাম না। তো ভদ্রলোক বলছিলেন যে কাপড়েও অনেক তফাৎ আছে প্রাইজের সাথে সাথে। তো যেটা সুন্দর ভালো ওই টাইপেরই আমরা নিয়ে নিয়েছি পাঞ্জাবি। তো আজকে মনে হয় আমরা এসেছিলাম নাইক পাঞ্জাবিতে। এটা শুধু পাঞ্জাবির শপ, এখানে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আছে। কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু বাংলাদেশে আসার পর যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, মানে আমাদের শহরের, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ অনেক আপুরাই বাংলাদেশে যান কম সময়ের জন্য, বুঝতে পারে না কোন শপে গেলে ভালো হবে, কোন শপে গেলে কোন জিনিসটা পাবেন। কারণ আমার ক্ষেত্রে সেটা হয়, দেখা যায় অল্প সময় নিয়ে বাংলাদেশে যাই, অনেকদিন বাংলাদেশে না থাকার কারণে অনেক কিছুই বুঝি না যে কোন জিনিসটা ভালো হবে, কোন জায়গায় গেলে এই জিনিসটা পাবো। তাই আপনাদের সুবিধার্থে এই ব্লগে শপের নামগুলো বলে দেই। নাইক পাঞ্জাবি থেকে পাঞ্জাবি কেনা হয়ে গেছে, যদিও সব সাইজ ওই দিন পাইনি, এরপরের দিন আবার আসতে হয়েছে বাকি সাইজগুলো নেয়ার জন্য। তো এখন চলে এসেছি আরেকটা শপে। তো এই শপ থেকে আমার ভাবির জন্য কিছু শাড়ি দেখছিলাম। ভদ্রলোক অনেক ধরনের শাড়ি দেখাচ্ছিলেন। তো আমরা তো আসলে জানি যে আমাদের ভাবির পছন্দ কী, তো ভাবির পছন্দ অনুযায়ী আমরা শাড়ি নিয়ে নিয়েছি। এই আকাশি কালারের শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, কাতানের মধ্যে পরলে অনেক সুন্দর লাগবে। তো এরকম সিমিলার ডিজাইনেরই আমরা নিয়েছিলাম ভাবির জন্য। শাড়ি 3 পিসের পাশাপাশি এই শপের মধ্যে নকশি কাঁথাও ছিল। নকশি কাঁথা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে কাঁথার ডিজাইন, সেলাই। তো কাঁথা দেখলে মন চায় এগুলো খুলে খুলে ডিজাইনগুলো একটু দেখি। তো যেহেতু হাতে সময় ছিল না, তাই আজকে আর নকশি কাঁথা দেখিনি। ইনশাআল্লাহ অন্য একদিন আসবো কাঁথা দেখার জন্য। তো এখন আমরা ডাক্তারের চেম্বার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি এটা মনে হয় শাহ মোস্তফা রোড। হ্যাঁ, শাহ মোস্তফা রোডই। আগে এক সময় কত যাতায়াত করেছি এই রাস্তায়, কে জানতো যে এতদিন পর পর এখন এই রাস্তা দিয়ে যাতায়াত করব। আসলে সময় অনেক কিছু পরিবর্তন করে ফেলে, খুবই মিস করি এই রাস্তাগুলো। যারা আমার মতো প্রবাসে থাকেন তাদের জন্য একটু রেকর্ড করলাম।
সেই চিরচেনা রাস্তাগুলো আপনারাও দেখে নিন। আমরা যারা প্রবাসে আছি বাংলাদেশকে তো প্রতিনিয়তই মিস করি। বিশেষ করে আমি আমার কথা বলবো। আমি যখন লন্ডনে থাকি বাংলাদেশের ব্লগ বা ভিডিও আমার সামনে পড়লেই আমি চেষ্টা করি দেখার। কারণ বাংলাদেশের মাঠ, ঘাট, গাছপালা এগুলা দেখতে আমার যে কী ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। তো ডাক্তার খুব ভালো করে ওয়ারিদকে চেক করলেন, এরপর অনেকগুলো মেডিসিন দিয়েছেন। জানি না আদৌ ওয়ারিদ মেডিসিনগুলো খাবে কিনা, কারণ আমার বাবাটা মেডিসিন একদমই খেতে চায় না, ও একদম পছন্দ করে না মেডিসিন খাওয়া। তারপরও খেতে হবে যেহেতু পেটে একটু গ্যাস জমে গেছে, মেডিসিন না খেলে তো কমবে না। এর মধ্যে আমার ভাইরাও চলে এসেছেন আইবকে নিয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি কিছু খেতে। যেহেতু আজকে দুপুরে খাওয়া দাওয়া অনেক আর্লি করেছি, তাই বিকেলের দিকে একটু ক্ষুধা পেয়ে গেছে। তো এখন চলে যাব ফুড প্যালেসে, ওইখান থেকে হালকা পাতলা নাস্তা করে আমরা আমাদের নেক্সট যে কাজগুলো আছে ওইগুলো করব। যেহেতু দিন এখন ছোট, বাড়ি থেকে অনেক প্ল্যান নিয়ে বের হলেও দিনে দিনে সব প্ল্যান কিন্তু কমপ্লিট করা যায় না। কখন যে সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না। তো বিকেলে আমাদের আরেকটা প্ল্যান ছিল যে সুন্দর একটা জায়গায় যাব, কিন্তু বাসা থেকে বের হয়ে শপিং টপিং শেষ করে ওয়ারিদকে ডাক্তার দেখিয়ে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো আজকে এই প্ল্যানটা ক্যান্সেল। তো এখন শুধু হালকা নাস্তা করেই চলে যাব শপিংয়ে। তো এখানে আসার পরে ওয়ারিদ বলছিল ও ঠান্ডা লাগছে। তো মাথায় হাত দিয়ে দেখি যে ওর শরীরটা অনেক গরম হয়ে আছে, মানে হালকা হালকা জ্বর উঠতেছে। তো এদিকে আমার ভাইজির জ্যাকেট খুলে ওকে পরিয়ে দিয়েছি, যেহেতু ওর খুব বেশি ঠান্ডা লাগছিল। তো আমার ভাইজিও মাশাআল্লাহ অনেক বুঝে সব কিছু। যখনই ওয়ারিদ বলছিল ও ঠান্ডা লাগছে, তখনই আমার ভাইজি বলতেছিল যে ফুপি আমার জ্যাকেটটা ওয়ারিদকে দিয়ে দাও। তো মাশাআল্লাহ এত ভালো বাচ্চারা, মানে ওদেরকে খুব বেশি মিস করি সব সময় যখন লন্ডন থাকি। এত ভালোবাসা আদর ওদের মধ্যে। ওইদিকে আমার ওয়ারিদ ওর মামার কাছে গিয়ে বসে আছে, মামা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। মাশাআল্লাহ ওয়ারিদ এন্ড আইয়ুব দুজনেই ওদের মামাদের সাথে এত সুন্দরভাবে মিশে গেছে, মানে মামাদেরকে পেলে আমাকে আর লাগে না। আর মাশাআল্লাহ আমার ভাইরাও ভাগ্নেদের কি লাগবে, কোনটা প্রয়োজন সব কিছুর জন্য একদম ছায়ার মতো আমাদের পাশে আছেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে ওয়ারিদকে ওর মামাদের সাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওর হালকা জ্বর উঠেছে। তো আমার আম্মা বাড়িতে আছেন, ভাবিরা আছে, সবাই ওকে লুক আফটার করবে। তো এখন আমি আর আমার বোন চলে এসেছি শপিংয়ে। যেহেতু আমার বোনের আক্ত সোমবারে, তো আজকে হচ্ছে শনিবার আর রবিবার এই 2 দিন সময় পেয়েছি আমরা শপিং করার। সোমবারে তো আমার বোনের আক্তি, সো 2 দিনের মধ্যে যা যা করা যায় আর কি। তো যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনেক কাজ থাকে, শুধু শপিং না, আরও অনেক কাজ আছে। তো বাকি কাজগুলো তো আমাদের পরিবারের বাকি সদস্যরা গোছাবেন। আমি আর আমার বোন শুধু কাপড় চোপড়ের শপিংটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের উপর অনেক দায়িত্ব পড়েছে। আমার বোনের হবু শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছে যে আক্তের জন্য যা যা লাগবে যাবতীয় কেনাকাটা যাতে আমাদের পছন্দের হয়, মানে আমার ছোট বোন পড়বে, ওনারা চাচ্ছেন যে পড়বে তার পছন্দেই যাতে সব কিছু নেওয়া হয়। এজন্য আমাদের শপিং লিস্টটাও বড় হয়ে গেছে, পাশাপাশি দায়িত্ব অনেক বেড়ে গেছে। নিজেদের পছন্দের পাশাপাশি সবার যাতে পছন্দ হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমার ওয়ারিদের জ্বর, তারপর আমি আমার ছোট বোনের সাথে কিন্তু আমার মনটা পড়ে আছে আমার ওয়ারিদের কাছে, মানে ওয়ারিদ কী করছে কি না। আর আমার ছোট বোনকে এভাবে রেখেও যেতে পারছি না, কারণ ও আমাকে ছাড়া একদমই সাহস পাচ্ছে না। আর বিয়ের কেনাকাটা 2-4 জনের পরামর্শ নিয়ে করলেই ভালো হয়। তো বাড়িতে আমি একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম আমার ওয়ারিদ কী করছে, ঠিক আছে কি না। তো বাড়িতে যেহেতু সবাই আছেন, আমার আম্মা, ভাবিরা, ভাইরা আছেন, আমার ওয়ারিদের পাশে বসে আছেন সবাই, তো সেজন্য একটু রিল্যাক্স লাগছিল। আসলে আমার আম্মা থাকলে আর টেনশন নেই, সব সময় নাতি নাতনির কি লাগবে, কি করতে হবে একদম ছায়ার মতো আছেন মাশাআল্লাহ। তো এখন আমরা চলে এসেছি বিলাসে এসে আমরা আক্তের জন্য শাড়ি দেখছিলাম। তো আমি চাচ্ছিলাম আক্তের শাড়িটা যাতে একটু হালকা কালারের হয়, এখন যেহেতু হালকা কালারটাই ট্রেন্ডে, মানে আক্তের শাড়িগুলো দেখা যায় বেশিরভাগ সময় অফ হোয়াইট, বেবি পিঙ্ক, প্যাস্টেল গ্রিন এই টাইপের কালার আর কি। তো আমি চাচ্ছিলাম এই টাইপের কালার যাতে হয়। তো এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি ওনারা বের করেছেন। আমরা বলেছি যে বেশি শাড়ি বের করবেন না, আমাদের মানে পছন্দটা ওনাদেরকে বলে দিয়েছি যে আমরা এই কালারের মধ্যে যাচ্ছি, শাড়িতে এমব্রয়ডারি যাতে এরকম হয়, আমরা যেরকম চাচ্ছি ওই রকম ডিজাইনের মধ্যে ওনারা আমাদেরকে দেখাচ্ছিলেন। যেহেতু আক্তের শাড়ি মানে খুবই ইম্পর্টেন্ট একটা শাড়ি, এটা খুব বুঝে শুনে আমাদেরকে কেনাকাটাটা করতে হবে। তাই চাচ্ছিলাম আমরা তাড়াহুড়া করে যে কোনো শাড়ি পছন্দ করে ফেলি, খুব ভেবে চিন্তে পরামর্শ নিয়ে ভিডিও কলের মাধ্যমে সবাইকে দেখিয়ে দেন আমরা ডিসাইড করি ফাইনাল কোন শাড়িটা আমরা কিনবো।
আমাদের মৌলভীবাজারে কাপড়-চোপড় কেনাকাটার ক্ষেত্রে সবথেকে বড় ২ টা শপ হচ্ছে বিলাস অ্যান্ড এমবি। বিয়ে-শাদির কেনাকাটার জন্য এখানে ভালো, ভালো উন্নত মানের এক্সক্লুসিভ শাড়ি পাওয়া যায়। তো এখান থেকে যদি শাড়ি না পাই, কোথায় যে নেক্সট যাব জানি না। মৌলভীবাজারে যে আর কোনো শাড়ির শপ নেই এমন না, কিন্তু আরও অনেক শাড়ির শপ আছে। বাট সবসময় যেহেতু আমরা এমবি বিলাসে আসি, সো আমাদের একটা আইডিয়া আছে, ওদের কোয়ালিটি সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। তাই চাচ্ছিলাম এখান থেকেই সবকিছু কেনাকাটা করি। তো আমাদের প্ল্যান আরেকটা ছিল যে সিলেট থেকে শপিং করার, কিন্তু সময়ের কারণে আমরা আর সিলেটে যেতে পারিনি। তাই মৌলভীবাজার থেকেই সব কেনাকাটা করতে হবে। ইনশাল্লাহ ইন ফিউচার যখন অনুষ্ঠান হবে তখন হয়তো সময় নিয়ে আরও সুন্দরভাবে সব কিছু করতে পারবো। অল্প সময়ের মধ্যে এখন যতটুকু হয়েছে বা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে একটা গুড নিউজ শেয়ার করব। আপনারাও নিশ্চয়ই গুড নিউজটা শোনার জন্য অপেক্ষায় আছেন। আর গুড নিউজটা হচ্ছে লন্ডনে আমরা আবারও সুন্দর একটা মেলার আয়োজন করছি। আর এই মেলাটা হচ্ছে প্রি রমাদান অ্যান্ড ঈদ ফেয়ার 2025, অর্গানাইজড বাই মাইসেলফ, বাংলাদেশি মম ইউকে, লুবনাস লাইফস্টাইল ইউকে অ্যান্ড শারমিনস লাইফ আর্ট ইউকে। আমাদের প্রি রমাদান অ্যান্ড ঈদ ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে দারুর রহমান হলে 8 ফেব্রুয়ারি স্যাটারডে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। লাস্ট টাইম আমরা যেখানে মেলা করেছি সে একই জায়গায় কিন্তু আমরা দিস টাইমও করছি। এর আগেও আমরা কয়েকটা মেলা করেছি, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবগুলো মেলাই আমাদের কিন্তু সাকসেসফুল হয়েছে। আর আমাদের এই সফলতার পেছনে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছিল অনেক বেশি। আশা করি এবারও আপনাদের একই ভালোবাসা এবং সাপোর্ট পাবো। আজকে ভিডিওর স্ক্রিনের পাশে মেলার পোস্টারটা দিয়ে দিলাম। মেলার সকল ডিটেলস ওই পোস্টারে আছে। আমাদের এই মেলাগুলো কিন্তু কমিউনিটি স্বার্থে করা হয়। অনেক আপুরা আছেন যারা ঘরে বসে বিজনেস করছেন, সেটা হোক হোম ডেকোর, কাপড় চোপড়, জুয়েলারি বা খাবার নিয়ে। ওনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে নিজেদের প্রোডাক্ট সবার সামনে তুলে ধরার, আপনার বিজনেসকে প্রমোট করার। আপনার বিজনেস সম্বন্ধে হয়তো তেমন মানুষ জানেন না, কিন্তু মেলায় স্টল নেওয়ার পরে দেখা যাবে শত শত মানুষ আপনার স্টলে আসবেন, আপনার প্রোডাক্ট দেখবেন। আপনার প্রোডাক্ট যদি ভালো লাগে আপনার থেকে পারচেস করবেন। প্রোডাক্ট ভালো লাগলে একজন আরেকজনের সাথে শেয়ার করবেন। আর এভাবেই কিন্তু যে কোনো বিজনেস গ্রো হয়। তাই আপনাদেরকেও বলবো যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আমাদের এই প্রি রমাদান এন্ড ঈদ ফেয়ার আপনাদের পণ্য উপস্থাপন করার। আমাদের প্রি রমাদান এন্ড ঈদ ফেয়ারে আপনারা যদি স্টল দিতে চান সেই ক্ষেত্রে মেলার পোস্টারে যে 2টা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের সবার দাওয়াত রইল আমাদের মেলায়। অবশ্যই আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদেরকে নিয়ে আপনারা মেলায় আসবেন, ঘুরে যাবেন। এখানে ফুড স্টল থাকবে, কাপড় চোপড়ের স্টল থাকবে, জুয়েলারি স্টল থাকবে। একটা মেলায় যা যা দরকার প্রয়োজন সব কিছুই আমাদের মেলায় পাবেন ইনশাআল্লাহ। আশা করি গতবারের মতো এবারও আমাদের মেলাটা অনেক সুন্দর হবে। বরং গতবার থেকে এবার চাচ্ছি আমাদের মেলাটা যাতে আরও সুন্দর হয়। প্রতিবার এই চেষ্টাই থাকবে যে লাস্ট টাইম থেকে যাতে আরও বেটার হয় এভরি টাইম। যাই হোক, এখন চলে আসি আবারও আমাদের ব্লগের মেইন পার্টে। তো আমরা বিলাসী কয়েকটা শাড়ি দেখলাম, শাড়িগুলো সুন্দর ছিল, বাট চাচ্ছিলাম এমবি শাড়িগুলো একটু দেখতে। যদি এমবিতে এর থেকে সুন্দর শাড়ি থাকে তাইলে তো এমবি থেকে নিব, আর এমবিতে যদি এর থেকে সুন্দর শাড়ি না থাকে তাইলে আমরা বিলাস থেকেই নিব। তো মোটামুটি একটা শাড়ি আমরা বিলাসে পছন্দ করে এসেছি, বাট স্টিল আমরা চাচ্ছিলাম যে এমবিতে কী কী শাড়ি আছে একটু দেখে যাই, কারণ পরে কিন্তু আফসোস হবে যে একটু যদি এমবিতে আগে চেক করে নিতাম তাহলে হয়তো ভালো হতো। আমার ক্ষেত্রে যেটা হয়, মানে কোনো শাড়ি বা 3 পিস হয়তো আমি কিনেছি একটা শপ থেকে, আরেকটা শপে গিয়েছি, গিয়ে দেখি যে এর থেকে আরও সুন্দর শাড়ি বা 3 পিস ওরা বিক্রি করছে, তখন যে মনের মধ্যে একটা আফসোস হয়। তো আমি চাচ্ছিলাম না আমার বোনের রাখতে, সেই আফসোসটা রাখতে। সেই জন্য আবারও আমরা এমবিতে চলে এসেছি। এমবি শাড়িগুলো দেখে দেন আমরা ডিসাইড করব যে আমরা কোন শাড়িটা নিতে পারি। তো এমবিতেও সিমিলার টাইপের শাড়ি ওরা দেখাচ্ছিল, কিন্তু কালারগুলো কেন জানি আমার ভালো লাগছিল না। মানে আমরা যে টাইপের কালার চাচ্ছিলাম ওই টাইপের কালার পাচ্ছি না। আর শাড়ির মধ্যে যে এমব্রয়ডারি ছিল ওইটাও তেমন ভালো লাগছিল না। ভাবলাম যে না, বিলাসের শাড়ি মানে বেশি সুন্দর। সো আমরা ডিসাইড করলাম যে বিলাস থেকেই আমরা নিব শাড়ি। তো এখানে একের পর এক ওরা শাড়ি দেখাচ্ছিল। আসলে আঁকতের শাড়ি যদি না হতো হয়তো এত শাড়ি দেখা লাগতো না বা এত চিন্তা ভাবনাও করতে হতো না। আর যেহেতু আমাদের উপর দায়িত্ব দেয়া হয়েছে সবার যাতে পছন্দ হয় এরকম একটা শাড়ি আমরা নিতে যাচ্ছিলাম।
সত্যি বলতে একটা প্রেশার মনে হচ্ছিল। যাই হোক, শাড়ি শপিং শেষে এখন আমরা চলে আসলাম বিলাসের দোতলায়। তো দোতলায় ওদের জুতার কালেকশন, তো শাড়ির সাথে ম্যাচ করে আমরা এখন জুতা দেখব। তো জুতার কালেকশন তেমন একটা ভালো ছিল না, আর আমাদের হাতে যেহেতু সময়ও নেই যে আরও 2-3 দিন পরে আসবো, দেখব হয়তো ওদের নতুন কালেকশন আসবে, এই সুযোগ নেই। সো যা আছে তার থেকেই আমাদেরকে চুজ করতে হবে। তো এখানে কয়েকটা জুতা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। তো এখান থেকে শাড়ির সাথে ম্যাচ করে জুতা নিয়ে নিয়েছি। তো শাড়ির সাথে তো পার্সও নিতে হবে, তো এখানে পার্স দেখলাম। পার্সের পাশাপাশি পুটলিও ছিল, পুটলি তো বলে মনে হয়, পুটলা ওর পুটলি হোয়াটএভার। তো এগুলো আমার কাছে বেশ ভালো লাগে শাড়ির সাথে পরলে। তো আমার বোনকে বললাম যে পার্স না নিয়ে এগুলো আনে, দেখতে ভালো লাগবে। তো আরও অনেক শপিং ছিল, আসলে সব শপিং দেখানো সম্ভব না, ব্লগ করাও সম্ভব না, এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তারপরে যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, এদিকে শাড়ি, ব্যাগ, জুতা এগুলো কেনাকাটা হয়ে গেছে। এখন শাড়ির সাথে ম্যাচ করে ওড়না প্লাস জুয়েলারি, গোল্ড এগুলো কিনতে হবে। সেই সাথে টেইলার্সের কাছে ব্লাউজও বানাতে দিতে হবে। তো অনেক কিছু, আসলে লিস্টে অনেক কিছু ছিল। তো ফাঁকে ফাঁকে আমরা সব কিছু করছিলাম, আর মাঝে মধ্যে জাস্ট ক্যামেরাটা অন করছিলাম, এই আর কি। তো এখন আমরা চলে এসেছি আপন জুয়েলার্সে, না সরি, নীলা জুয়েলার্সে। সিলেটে আপন জুয়েলার্স নামে একটা জুয়েলার্স আছে, ওইটাই চলে এসেছে মুখ দিয়ে। তো এখন আমরা চলে এসেছি নীলা জুয়েলার্সে। তো এখান থেকে শাড়ির সাথে ম্যাচ করে নেকলেস, কানের দুল আর টিকলি নিব। এই শপের মধ্যেও তেমন বেশি কালেকশন ছিল না, আর বারবার আফসোস করছিলাম যে একটু সময় বের করে হলেও যদি সিলেট চলে যেতাম ভালো হতো। আমরা যে টাইপের জুয়েলারি চাচ্ছিলাম ইজিলি ওইগুলো সিলেটের আপন জুয়েলার্স বা সোনা জুয়েলার্সে পেয়ে যেতাম। তো যাই হোক, এখন কিছু করার নেই, এখান থেকেই নিতে হবে যা নেয়ার। সো এই নেকলেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট আমার বোন বলল যে খুব বড়, মানে এত বড় গলার ওর ভালো লাগে না। তো এটা রেখে এখন আরেকটা নেকলেস দেখব। আসলে শাড়ির সাথে একটু বড় গলার না হলে ভালো লাগে না, ওকে পরে আমি বুঝিয়ে বললাম আর কি, যে একটু বড় গলার পরলে ভাল লাগবে। তো এখন আমরা চলে এসেছি রনি জুয়েলার্সে, মৌলভীবাজারে মনে হয় এই শপটা নতুন হয়েছে, গোল্ডের শপ। তো এখান থেকে আমরা আগদের একটা আংটি কিনবো। আগদের আংটিটাও ওনারা বলেছেন আমরা যাতে পছন্দ করে কিনি। মাশাল্লাহ, আমার বোনের হবু শ্বশুর বাড়ির লোকজনরা খুব ভালো, বিশেষ করে আমাদের মাওই, মানে আমার বোনের শাশুড়ি, মানে এত ভালো, আর সব কিছু এত সুন্দরভাবে উনি চিন্তাভাবনা করেন। লাইক আমার বোনের আক্তের জিনিসপত্রের কথাই বলি, ওনাদের কথা হচ্ছে যে আমার বোন এই জিনিসগুলো ব্যবহার করবে, তাই ওর পছন্দ অনুযায়ী কেনা ভালো। তবে আমরাও যে কোনো কিছু কেনার আগে ওনাদের কাছ থেকে পারমিশন নিচ্ছিলাম, ওনাদেরকে দেখাচ্ছিলাম যে এই জিনিসটা ওনাদেরও পছন্দ হয়েছে কিনা। তো দুই পরিবারের পছন্দ অনুযায়ী কিন্তু সব কিছু নেওয়া হয়েছে। তো এখন আমরা আমার বোনের আক্তের আংটি পছন্দ করছিলাম। জুয়েলারি ক্ষেত্রে যেহেতু আমার সিম্পল জুয়েলারি পছন্দ, তাই আমার বোনকে বলছিলাম যে আংটিটা তুই পছন্দ কর, কারণ আমি যদি আংটি পছন্দ করতে যাই দেখা যাবে একদম সিম্পল যেগুলো মানে সবসময় ইউজের জন্য, ওইগুলোই আমার চোখে পড়বে। তো আমার বোন কয়েকটা আংটি পছন্দ করেছে, এর মধ্যে যেটা সব থেকে সুন্দর বা সবার কাছে ভালো লেগেছে ওইটাই নেওয়া হয়েছে। আঁকদের জন্য কেন জানি আমার কাছে এই টাইপের ট্রেডিশনাল ডিজাইনের আংটি বেশি ভালো লাগে, মানে একটু লম্বা হবে, চোখা হবে। আর এই ডিজাইনের আংটিগুলো কিন্তু আমাদের মা চাচিরাও পরেছেন, আমার বড় বোনের বিয়ের সময় এই ডিজাইনের আংটি মানে দেওয়া হয়েছে আঁকতে। প্লাস আমার বিয়ের সময় একটু ডিফারেন্ট ডিজাইন ছিল, তো আমার বোনকেও বললাম যে এই ডিজাইনের মধ্যেই নে। তো এখানের মধ্যে একটা আংটি আমার বোনের পছন্দ হয়েছে, তো এখন আংটিটার ওজন প্লাস প্রাইসটাও জানা হবে। আর এখন স্বর্ণের দাম এত বেশি, এক্স্যাক্ট দাম বলতে পারছি না, বাট 1,40,000 এরকম মনে হয় ভরি। সো অল্প স্বর্ণই দেখা যায় অনেক দাম। যাই হোক, ওইদিকে আংটির প্রাইস জিজ্ঞেস করা হয়েছে। আংটির প্রাইসটা আমি বলছি না, যেহেতু এটা আমার বোনের আংটির আংটি, তাই আংটির প্রাইসটা আর বলতে চাচ্ছি না। তো এই দুইটা আংটি বেশি পছন্দ হয়েছে, দুইটা থেকে একটা আংটি আমার বোনের আঁকতের জন্য নেওয়া হয়েছে। কোনটা নেওয়া হয়েছে এটা আগামী ব্লগে আপনারা দেখতে পারবেন, আগামী ব্লগে না সরি, আমার বোনের আঁকতের ব্লগে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর এখন আমার বোনের আঙ্গুলের মাপটা নেওয়া হচ্ছে, যে ওর আঙ্গুলের জন্য কোন সাইজটা পারফেক্ট হবে। তো এই টুকটাক কাজ করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। সো লাস্টের এক পর্যায়ে আমার আর মানে পা মানছিল না, এত টায়ার্ড লাগছিল। আমি বললাম যে যা হয়েছে হয়েছে, আর দরকার নেই, যেগুলা খুব বেশি দরকার ইমার্জেন্সি ওইগুলাই নে, কারণ অনেক প্রেশার ফিল করছিলাম। যাই হোক, এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের আঁকতের আংটি কেনা হয়ে গেছে।
সো এখন আমার বোনের জন্য একটা নাকফুল কিনবো। ওনাদের কাছে খুব সুন্দর সুন্দর নাকফুলের ডিজাইনও ছিল, ডায়মন্ডের, গোল্ডের, স্টোনের, বিভিন্ন ডিজাইনের ছিল। তো এখন চলে এসেছি আরেকটা গোল্ড শপে। তো এখান থেকে শাড়ির সাথে ম্যাচ করে সুন্দর একটা নেকলেস সেট নিব। তো আমার বোন একটু আগে একটা নেকলেস পরেছে, অনেক সুন্দর লাগছিল। তো এটাই আমরা ফাইনাল করেছি যে এটাই নিব। পরের দিন অবশ্য এটা চেঞ্জ করে আরেকটা নেকলেস নেওয়া হয়েছে। বাসায় গিয়ে মনে হলো যে এটা এতটা ম্যাচ হচ্ছে না শাড়ির সাথে, তো চেঞ্জ করে আরেকটা। তো ইনশাল্লাহ দেখতে পারবেন ব্লগে। মাশাল্লাহ আজকে অনেক কেনাকাটা হয়েছে, যদিও সব কেনাকাটা শেষ হয়নি, আগামীকালকে আবারও বের হতে হবে। সো সব শেষে এখন চলে এসেছি ডেকোরেশনের দোকানে। তো এখান থেকে কিছু ফুল, কাপড় এগুলো নিব আগামীকালকে ডেকোরেশন করার জন্য। আজকে সন্ধ্যার দিকেই প্ল্যান করেছি যে আমরা ঘরোয়াভাবে একটা মেহেদির অনুষ্ঠান করব, সেই জন্য সিম্পল একটা ব্যাকড্রপ বানাতে হবে। তাই ব্যাকড্রপের জন্য কাপড়, ফুল নিচ্ছি পছন্দ অনুযায়ী। প্ল্যান ছিল যে আমরাই ডেকোরেশন করে ফেলবো, যেহেতু আমি টুকটাক করি সবসময়। লন্ডনে দেখা যায় কোনো পার্টিতে আমার ডেকোরেশন করতে খুব ভালো লাগে। সো ভাবলাম বাংলাদেশেও করব, কিন্তু আমার ওয়ারিদ অসুস্থ হওয়ার কারণে আমি আর সেই সাহস করিনি। তো ওনাদেরকেই বলে দিয়েছি যে আগামীকালকে গিয়ে যাতে ব্যাকড্রপটা সুন্দর করে সাজিয়ে দেন। এই শপটা আমাদের পরিচিত হওয়ার কারণে সব রকমের সুযোগ সুবিধা আমরা পাচ্ছিলাম। যেহেতু প্রথমে কথা ছিল আমরা সাজাবো, সেজন্য আমাদের পছন্দ অনুযায়ী যা যা লাগবে এখান থেকে নিয়ে নিচ্ছি। পরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। আর এই ডেকোরেশনের দোকানে সব কিছুই পাওয়া যায়, শেরওয়ানি, ডালা, লাইটিং সব কিছু। সো এরপর আমরা চলে এসেছি ফুলের দোকানে। রাত যেহেতু প্রায় 11টার মতো হয়ে গিয়েছিল, বেশিরভাগ ফুলের দোকানই বন্ধ হয়ে গেছে। সো এটাই ছিল খোলা। তো এখান থেকে আমরা কিছু ফুল অর্ডার করে যাব আগামীকালকের জন্য, মানে আগামীকালকে মেহেদির জন্য। সো এখান থেকে কিছু গ্যান্ডা ফুল, গাজরা এগুলো অর্ডার করেছি। আর যেহেতু বেশিরভাগ ফুলের দোকানই এখন বন্ধ, তো এই শপে যা ছিল তাই অর্ডার করেছি। আমি জিপসি ফুল খুঁজছিলাম, যেটাকে আমরা বেবি ব্রেথ নামেও চিনি। এই ফুলটা দিয়ে আমি চাচ্ছিলাম আমার বোনের যাতে খোপাটা করে পার্লারে, কিন্তু এই ফুলটা পাইনি এই শপের মধ্যে, তাই আর অর্ডার দিতে পারিনি। তো এই গাজরা দিয়েই দেখি কাজ চালানো যায় কিনা। অনেক দিন পর হাতে রজনীগন্ধা ফুল নিলাম, এই ফুলটা আমার অনেক প্রিয়। তো যাই হোক, ফুলের অর্ডার দেওয়ার পর এখন চলে এসেছি আমরা হাট বাজারে। হাট বাজারে দেশি বিদেশি সব পণ্য পাওয়া যায়, বিশেষ করে বিদেশি পণ্যের জন্য এটা বেশ পপুলার আমাদের মৌলভীবাজারে। আমার বোনের আক্তির দিন আমি চাচ্ছিলাম ডিজার্ট দিয়ে একটা টেবিল সাজাবো, যেটা লন্ডনে আমি প্রায় করে থাকি। জানি না কতটুকু সুবিধা পাবো বাংলাদেশে, কারণ বাংলাদেশে কাজ করতে কেন জানি আমি পারি না। অলস তো এটা ঠিক আছে, প্লাস কাজ করার সুবিধা আমি পাই না। আমার নিজের কিচেনে যেভাবে সব কিছুর সুবিধা আমি পাই, অন্য কোথাও আমি সেই সুবিধাটা পাই না। তারপরও আমি সাহস করেছি যে ইনশাল্লাহ আমার বোনের আঁকতে ডিজার্টের জন্য একটা টেবিল সুন্দর করে সাজাবো। তো যা যা উপাদান লাগবে ডিজার্ট তৈরি করার জন্য সব কিছু আমি এই শপ থেকে নিয়ে নিচ্ছিলাম। একদম দৌড়ের উপর ছিলাম, যেহেতু এই কয়েক ঘন্টা শপিং তো ঠিকই করেছি, কিন্তু আমার মনটা একদম বাড়িতে পড়ে আছে, মানে আমার ছেলের কাছে। একটু পরপর ভিডিও কলে কথা বলছিলাম। বাড়িতে নিয়ে ওয়ারিদকে প্যারাসিটামল খাওয়ানো হয়েছে। তো প্যারাসিটামল খাওয়ার পর ওয়ারিদের জ্বর নাকি একটু কমেছে।
যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।